এক্সপ্রেস অনলাইনে আপনারা সবাই জানেন যে অর্থাৎ অল্প কিছুক্ষণ আগে একটি ঘটনা সম্পাদিত হয়েছে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল ক্লাব এবং জট পাকিয়েছিল, সেই জট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে ইস্ট বেঙ্গল তিনি জানিয়েছেন যে এক গন্ডগোল ছিল, সেই গন্ডগোল গন্ডগোল মিটেছে। আলোচনা করবো শিরোনাম মমতা। এই আলোচনায় অংশ নেবার জন্য অতীত দিনের বিশিষ্ট ফুটবলার আমার সঙ্গে থাকছেন ক্রীড়া সাংবাদিক জীবন বন্দ্যোপাধ্যায়, স্বভাব ভট্টাচার্য। প্রথমে দীপাবলির কাছে এই যে আজকে ইস্ট বেঙ্গল এবং চুক্তি করে হ্যালো, হ্যাঁ জয়ন্ত, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দীপক। হ্যাঁ, অবশ্যই ব্যক্ত করবো যে আজকে ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটা খুশির দিন। যে একটা চাপ চলছিল যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলতে পারবে কিনা, সেই চাপটার অবসান ঘটলো আজকে। কিন্তু যে জায়গাটায় আমার যেটা ব্যক্তিগত মতামত যেটা, যে এটা হয়তো আবার একটা অস্থায়ী সমাধান মিললো। এখনো কিন্তু কোনো স্থায়ী সমাধানের পথ আজকের চুক্তিটা দেখাতে পারেনি। তা সত্ত্বেও এটা আনন্দের যে এবারের আইএসএল এ ইস্ট বেঙ্গল ফুটবল পায়ে নামতে পারছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে, এখানে খেলেছে জিজ্ঞাসা কুমারেশ এক হিসেবে আজকে রয়েছে। হ্যালো জয়ন্ত দা, একটু কেটে কেটে আসছে, কাইন্ডলি আরেকবার রিপিট করবেন প্রশ্নটা। কুমারেশ, তুমি মোহন এবং ইস্ট বেঙ্গল দুটো দলে খেলার অভিজ্ঞতা, ইতিহাস ঘটনা ইস্ট বেঙ্গলের জট কাটলো, হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ, স্পেশালি ফর দ্য সাপোর্টার্স। ওরা এতদিন ধরে খুব কষ্টে ছিল, একটা উদ্বেগের মধ্যে ছিল, যন্ত্রণায় ছিল যে আদৌ ওরা খেলতে পারবে কিনা, ইস্টবেঙ্গল ক্লাব আদৌ খেলতে পারবে কিনা, আইএসএল এ পার্টিসিপেট করতে পারবে কিনা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো সেটার অবসান হলো, বাট প্রবলেমটা যেটা এই মুহূর্তে সলভ হলো সেটা কিন্তু টেম্পোরারিলি। আমি দীপনের সঙ্গে একমত যে এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। এই মুহূর্তে যে ব্যাপারটা হলো, যেহেতু মানে ওই আর কি আইএসএল এ পার্টিসিপেট করতে হবে, তার জন্যেই একটা সলিউশন তৈরি করে দেওয়া, খানিকটা ইচ্ছার বিরুদ্ধেই হোক বা পরিস্থিতির বিরুদ্ধেই হোক। তো ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল পার্টিসিপেট করাটাই যদি সাপোর্টার্সদের কাছে হতে পারে, বাট এইটা কি ক্লাব অফিসিয়ালদের কাছে বা প্লেয়ার্সদের কাছে অতটাই খুশির খবর হতে পারে? আমার মনে হয় না। কারণ এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকবারই হচ্ছে। গতবারও কোয়েস্টকে নিয়ে একটা এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল, এবার শ্রী সিমেন্টকে নিয়ে এরকম একটা সিচুয়েশন হলো। এবার আমি খুশি হতাম, পার্সোনালি আমি খুশি হতাম অ্যাজ এ প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় হিসেবে, যদিও ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালরা হয়তো আমার কথা ভুলে গেছে বা কিছু, যাই হোক, বাট আমার কৃতিত্বটাকে কিন্তু কেউ মুছে ফেলতে পারবে না। ওই যে সল্টলেকে জাওরার এগেস্টে যে গোলটা করেছিলাম, 6 গোলের 1 গোল, এটা কিন্তু কেউ ভুলতে পারবে না বা চাইলেও মুছে ফেলতে পারবে না। তো যাই হোক, আমি প্রত্যাশাও করি না ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালদের থেকে কোনো কিছু, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে সলিউশনটা হলো, এইটা কিন্তু আমি খুশি হতে পারলাম না। তার কারণ হচ্ছে এই ঘটনাগুলো রিপিটেডলি হয়ে যাচ্ছে এবং আজকে এমন একটা সিচুয়েশনে ইস্টবেঙ্গল খেলার সম্মতি পেল, ইস্টবেঙ্গল ক্লাব খেলার জন্য সুযোগ পেল, আদৌ রেজাল্ট কি হবে, আদৌ ভালো টিম করতে পারবে কিনা। যেরকম গতবার ঠিক এই একই কারণে গতবারও
টিম করতে পারেনি, যার জন্য বিভিন্ন টিমের কাছে বেশ মানে ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানের ব্যাপারে তো এগুলো মেনে নেওয়া যায় না। মোহনবাগানের কাছে 3 গোল, উড়িষ্যার একটা অনামি টিমের কাছে 6 গোল, এরম ব্যাপার হয়েছিল। তা আমি অন্তত পার্সোনালি এ ব্যাপারে আদৌ খুশি নই যে পার্টিসিপেট করতে পারবে বা আইএসএল খেলবে, তার জন্য ওই যেটা সমর্থকরা খুশি হয়, হ্যাঁ, যে খেলতে পারবে, দ্যাটস এনাফ। বাট আমি কিন্তু এ ব্যাপারে একদমই খুশি নই, বিকজ অফ টেম্পোরারি সলিউশন হলো। আর এতে কিন্তু ক্লাব অফিসিয়ালদের কোন রকম মানসিকতার পরিবর্তন হবে বলে আমি কিন্তু মনে করছি না। মাঝখানে অভিমানের কথাটা অনুমান করতে বিরুদ্ধে খেলা থেকে গোল আমাদের এখনই ইস্ট বেঙ্গল কথা ভুলে যেতে পারি আমরা ক্রীড়া সবসময় মনে রেখেছি কিভাবে ফুটবল খেলেছি, যাওয়ার কথা ছিল বড় দলের জার্সি গায়ে কুমারেশ ভাওয়ালের একটি বক্তব্য যোগ্য যে টেম্পোরারি সলিউশন কেউ চায়নি, স্থায়ী সমাধান। আমি তোমার কাছ থেকে এই কথা রেট করে কোনটা খুলে সেই মাত্র যারা লগ্নি করছে, যারা আমাদের ইনভেস্টার দাবি রয়েছে, আমাদের এর মধ্যে মেলবন্ধন ঘটছে, রোজ রোজ এসে না। তো এই যে একটা অস্থায়ী আজকে হচ্ছে আইএসএল খেলতে পারছি বলে এমন ব্যাপারটা নয়, অর্থাৎ ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ সাউন্ডটা একটু ভেঙে গেল, আরেকবার যদি বলো। বিপন, এই যে আজকে খেলাটাই বড় কথা নয়, ভাই সমাধান তুমিও বলেছো, এবং আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকদের খুশি করে সবকে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটা মানছি, কিন্তু রোজ রোজ মমতা থাকবে, ইনভেস্টরদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কি মনে হয়? না জয়ন্তদা, এটা একটা মানে আমার এই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম ইস্ট বেঙ্গল খেলতে পারবে এটা একটা বড় দিক, সেরকমই আবার উল্টো দিকটা ভাবতে হবে। প্রতিবার একই জিনিস যদি হতে থাকে তাহলে অবশ্যই বলতে হবে যে এটা কিন্তু ফুটবলের, ভারতীয় ফুটবলের পক্ষে তো ভালো নয়ই। সেই সঙ্গে অবশ্যই তোমার পুরো জিনিসটাকে তুমি যদি দেখো ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষেও এটা কিন্তু মানে ভালো বার্তা নিয়ে আসছে না কোনোভাবেই। তবুও আমার ধারণা যে এবার মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী আরো যে উদ্যোগগুলো আগামী দিনেও নেবেন, আশা করব তাতে হয়তো এই সমস্যার একটা স্থায়ী সমাধান বেরোবে। এবং এক্ষেত্রে যেটা বলার অবশ্যই আমি বলবো যে এটা নিঃসন্দেহে ক্লাব কর্মকর্তাদেরও একটি ব্যর্থতা যে প্রতিবারই মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে তাদের সমস্যা মেটাতে হচ্ছে। তারা একটা ক্লাব চালাচ্ছে, একটা শতবর্ষ প্রাচীন ক্লাব চালাচ্ছে, তাদের এটা ভাবা দরকার যে ইস্ট বেঙ্গল ক্লাবটাকে একটা স্থায়ী ভাবে আইএসএল এ খেলার জন্য কি করা যেতে পারে। কারণ এই বছর কিন্তু প্রচুর সময় ছিল। আজকে যে বৈঠকটা মুখ্যমন্ত্রীর সঙ্গে করতে বাধ্য হলো দুপক্ষই, আমি শ্রী সিমেন্টের কথাও বলবো, ক্লাব কর্তৃপক্ষের কথাও বলবো, এই জিনিসটাই আমার ধারণা যদি আরো 2 মাস আগে দুপক্ষ উদ্যোগ নিত মুখ্যমন্ত্রীকে মাঝখানে রেখে, তাহলে আমার ধারণা যে এই সমাধানটা অস্থায়ী না হয়ে স্থায়ী সমাধান পেত। যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের দেখো জানো তো, 1 বছর খেললো, তারপরের বছর খেলতে পারবে কিনা বা কার সঙ্গে খেলবে সেটা না জানা না থাকলে কোন ক্লাব তাদের গ্রাসরুট লেভেলের থেকে ফুটবলার তুলে আনা, যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা ক্লাব কেন খেলে? একটা ক্লাব খেলে যে দেশের ফুটবলের উন্নতি হবে বলে। একটা ক্লাব কেন খেলে? যে ফুটবলার তুলে আনবে বলে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি গ্রাসরুট পরিকল্পনা, লং টার্ম পরিকল্পনা না করতে পারে কোনো ইনভেস্টর বা কোনো ক্লাব, তাহলে এই 1 বছরের জন্য খেলা এটা তো অনেকটা খেপ খেলার মতো হয়ে যায়, তাই নয় কি? একদমই তাই দীপনজি, কথাটা এর একটা পলিটিক্যাল রাজনৈতিক তাৎপর্য সেটার কথা আমি পরে আসবো। আমি কুমারেশের কাছে একটি প্রশ্ন, কুমারেশ, যে বা স্পন্সর বলতে তারা অর্থলগ্নি করবে, মন্দ দেখবে, দেখবে, বিষয় দেখবে, তারা যখন সবটাই দেখবে
ক্লাব কর্তারা তারা বসে আছে যে আমরা পারবো না, আমরা ক্লাব দায়িত্ব ক্লাবে অবাধ প্রবেশ নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত। তো শ্রী সিমেন্টের দিক থেকে আছে, যেমন ইস্টবেঙ্গল বিরুদ্ধে করা কি এইটা জয়ন্তদা অ্যাবসলিউটলি একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার, যেটা আমি যখন তার থেকে টাকা নিচ্ছি তখন আমাকে ভালো করে পড়ে বুঝে নেওয়া দরকার যে আমি কোথায় সই করছি। ইস্টবেঙ্গল ক্লাব, আমি জানি না কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, টার্ম শিটে কি লেখা আছে, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা পরিষ্কার। আমি যখন কারোর থেকে টাকা পয়সা নিচ্ছি, আজকে যে ব্যাপারগুলো আসছে যে ওরা ক্লাব হস্তক্ষেপ করতে চাইছে ক্লাবের পুরোটাই, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে মোহনবাগান ক্লাবেও তো একই ব্যাপার, ইনভেস্টার ইনভেস্ট করছে, তো এই এই সমস্যাটা মোহনবাগান ক্লাবে নেই কেন বছরের পর বছর? আমি কুমারেশের প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। প্রশ্নটা রিডাইরেক্ট করবো দীপনেতে, এটিকে সঙ্গে, কিন্তু সেখানে আমরা কোনো গন্ডগোল জানতে পারি না। না তার মানে কি, তারা তার কি মানে ওরা সেই জন্য তারা এখন সন্তুষ্ট করেন না নাকি এটিকে এমন একটা পেশাদারি দক্ষতায় মোহনবাগান ক্লাবের যারা দক্ষতা বেশি বলে কিছু করতে পারে, মোহনবাগানে কোনো কারণটা কি দিচ্ছে? জয়ন্তদা, আজকে ইস্ট বেঙ্গল যখন টাকা নিয়েছে ইনভেস্টরের কাছ থেকে, তখন তো ওদের যেই পয়েন্টস গুলো, এই যে পরের দিকে 1 বছর পরে সেকেন্ড টার্মস অ্যান্ড কন্ডিশনের সময় যখন ওরা এই ব্যাপারগুলো বললো ক্লাব দখল করছে এই করছে, তাহলে যখন টার্মস অ্যান্ড কন্ডিশনে সই করেছিল টাকা নেওয়ার সময়, তখন তাহলে পড়ে বুঝে তখন কেন আপত্তি করেনি এই ব্যাপারগুলো নিয়ে? 1 নম্বর। 2 নম্বর, এই সমস্যা প্রত্যেকবারই ইস্টবেঙ্গল ক্লাবে হচ্ছে, মোহনবাগান ক্লাবে হচ্ছে না কেন? তার মানে আমি সামথিং রং। রাইট, আমি দীপন যে খুললো যে ইস্টবেঙ্গল স্পন্সর বা ইনভেস্টর বা স্পন্সর আছে, আমরা সেই গন্ডগোল দেখি, কারণটা কি কি যতটা আরেকবার তোমার কথাটা আমি ঠিক শুনতে পেলাম না, আরেকবার যদি বলো। ইস্টবেঙ্গল ক্লাব স্পন্সর নিয়ে হ্যাঁ মোহনবাগানের স্পন্সর আছে, মোহনবাগানের স্পন্সর না, মোহনবাগান ক্লাব স্মুথ সেলিং, এটা কি আমার যেটা মনে হচ্ছে জয়ন্তদা, যে মোহনবাগান ক্লাবের সঙ্গে এটিকের যে চুক্তিটা হয়েছে সেটা, আমি দেখো আইনি বিশেষজ্ঞ নই, আমার যেটা ধারণা যে এটিকে মোহনবাগানের ফুটবল টিমটার স্পন্সরশিপ বলবো না, ফুটবল টিমটার সঙ্গে মার্চ করেছে, ওরা ফুটবলের রাইটটা পেয়েছে, ফুটবলের স্পোর্টিং রাইটটা ওরা পেয়েছে, বাকি ক্লাবটা কিন্তু মোহনবাগানের মতো চালাচ্ছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গতবারের আগে যখন কোয়েসকে আনা হলো, যে বিষয়টি নিয়ে গন্ডগোল হলো, এবারও কিন্তু ঠিক একই বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছে। কাজেই একটা কোথাও বলতে হবে যে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা প্রতিবারই স্পন্সর বাছার ক্ষেত্রে হয় কোনো মানে না বুঝে কিছু পদক্ষেপ নিচ্ছে, বা আইনগত দিকটা খতিয়ে সঠিকভাবে না দেখে এই পদক্ষেপটা নিচ্ছে, যেটা কিন্তু মানে আজকে ফুটবলের বাজারে, যেটা বহুজাতিক বাজার ফুটবলে, সেখানে স্পন্সর বা কোম্পানি এই ধরনের স্পন্সর ছাড়া কোনোভাবেই ফুটবলে টিকে থাকা সম্ভব না। সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের মতো একটা শতবর্ষ প্রাচীন ক্লাব, আমি নিজে ইস্টবেঙ্গলের সমর্থক হয়েও বলবো যে এটা কিন্তু কর্পোরেট লেভেলে একটা বাজে বার্তা পাঠাচ্ছে, যেটা কিন্তু পরবর্তী সময় ক্লাবে এফেক্ট ফেলতে পারে, যদি না কোনো ক্লাব আগামী কিছুদিনের মধ্যে শ্রী সিমেন্টের সঙ্গে একটা স্থায়ী সম্পর্কে যেতে পারে। কারণ প্রতিবার কিন্তু মুখ্যমন্ত্রী তার এত ব্যস্ত সময়ের মধ্যে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে বাঁচানোর জন্য একজন করে স্পন্সর এনে ধরে দেবেন না। কাজেই এক্ষেত্রে ক্লাব পরিচালন সমিতিকে আরো ভালোভাবে, এবং অবশ্যই দেখো আর একটা বিষয় জয়ন্তদা, যারা টাকা ইনভেস্ট করবে তারা অবশ্যই তার বদলে একদিকে যেরকম তাদের নাম
নাম ছড়াচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িত হওয়ায়, সেটা তো অবশ্যই। কিন্তু তুমি যদি একইভাবে অন্য পরিপ্রেক্ষিতটা ভাবো, যে যে পরিমাণ টাকা আইএসএল এ খেলতে গেলে একটা স্পন্সরকে বা একটা মানে কোম্পানিকে খরচ করতে হচ্ছে, সেই টাকাটা কিন্তু তোমার যথেষ্ট পরিমাণ টাকা, প্রায় 60 কোটি টাকা, 50 কোটি টাকা। কাজে আমরা যেটা সবসময় ভাবছি যে ইস্ট বেঙ্গলে স্পন্সর করে তার নাম ছড়াচ্ছে, সে যদি এই 60 কোটি টাকাটা অন্য কোনো ক্ষেত্রে, মানে এটা আমি বলছি কোম্পানি অ্যাসপেক্টে, সে অন্য কোনো ক্ষেত্রেও যদি এই টাকাটা ব্যয় করতো, সে কিন্তু একইভাবে প্রচুর মাইলেজ পেতে পারতো 60 কোটি টাকা খরচা করলে। সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই এই কোম্পানিগুলোরও ফুটবলের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমাদের মুখ্যমন্ত্রীর আগ্রহ দেখেছেন, সেই জন্যই তারা ইস্টবেঙ্গল ক্লাবে বিনিয়োগ করছেন। এই জায়গাটা কিন্তু কর্মকর্তাদেরও মাথায় রাখতে হবে, এবং অবশ্যই এই দিকটাকে মাথায় রেখেই সঠিক একটা চুক্তির মাধ্যমে কিন্তু আমার ধারণা ভবিষ্যতে ক্লাবের কিভাবে চলবে, আইএসএল কিভাবে খেলবে। কারণ দেখো, যদি আমি আইএসএল না খেলি, ক্লাবের দরজা ফুটবলের জন্য বন্ধ হয়ে যায়, ইস্টবেঙ্গল ক্লাব হয়তো ইস্টবেঙ্গল ক্লাব শতবর্ষের প্রাচীন, এরকম ইংল্যান্ডে বহু ক্লাব উঠে গেছে, তুমি খুব ভালো মতো জানো জয়ন্তদা। শেফিল্ড ইউনাইটেড কোথায় ছিল, আজকে কোথায় চলে গেছে ভাবো, ইংল্যান্ডের অত বড় একটা ক্লাব। এরকম প্রচুর উদাহরণ আছে। আমাদের কিন্তু ইস্টবেঙ্গলের অবস্থা সেরকম দিকে চলে যেতে পারে, যদি না ক্লাব কর্মকর্তারা এবং বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে ফুটবলের জন্য, ফুটবলের পিছনে খরচ করে এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ আমার একটা ক্লাব সভাপতির ঘর লাগবে, আমার একটা ক্লাব সচিবের ঘর লাগবে, কি স্পন্সর বলবে যে আমার যে প্রেসিডেন্ট তার বসার ঘর লাগবে, এখানে বসার ঘরটা কিন্তু আলটিমেট কোনো ফ্যাক্টর নয় জয়ন্তদা। ফুটবলের ক্ষেত্রে সবার আগে ফুটবলটাকে কিভাবে, প্রয়োজন হলে তিনজনে একসঙ্গে একটা ঘরে বসে ফুটবলটাকে চালাক, কিন্তু ফুটবলটাকে প্রায়োরিটি দিয়ে স্পন্সরদের সঙ্গে বা যিনি বিনিয়োগকারী তার সঙ্গে ক্লাবের একটা বোঝাপড়া করা দরকার। রাইট। দুঃখিত বল, আমি বলছি কুমারেশ, আমি বলছি না কুমারেশ, দুজনেরা বলে থাকে ক্রিকেটের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা ক্রিকেট গার্সিয়া মোহনবাগানের সিএসসির একটা ভূমিকা রয়েছে। বঙ্গুর যিনি শ্রী সিমেন্ট বিদ্যুৎ ক্ষেত্রে একটা করার বিষয় হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার বিকল্প বাংলাকে করার একটা প্রয়াস আছে কিনা সেটা দুজনেরা বলছে, বলছি। কিন্তু আমরা সারা যুগে যেটা দেখতে পাচ্ছি, ফুটবলটা সাধারণত বড় কথা, ক্লাবের কর্তারা কোয়েসির সঙ্গে, তারপর তারা সিমেন্টের সঙ্গে একটা অঞ্চলে জড়িত। কুমারেশ একজন খেলোয়াড় হিসেবে, প্রাক্তন খেলোয়াড়, তিনি যে ক্লাবের ভালো, কি ক্লাবের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে, ক্লাবের স্পন্সর না আছে, সেই স্পন্সর ক্লাবের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে। না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। আমি আপনাকে এ কথাই বলতে চাইছিলাম যে আজকে মোহনবাগান যখন এটিকের সঙ্গে এগ্রিমেন্টে গেছে, তখন ও ক্লাবের কিন্তু সমস্ত ব্যাপারটা এটিকের হাতে তুলে দেয়নি, এবং টাকা নেওয়ার আগে এগ্রিমেন্ট পড়েছে, তার সঙ্গে এগ্রি করেছে বা ওদের পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই ওরা সাইন করেছে এগ্রিমেন্টে বা টার্মশিটে, যেখানে হোক। ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু এই ব্যাপারটা দারুণ মজার ব্যাপার। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু যখন সই করেছে, তখন কিন্তু একটা কিচ্ছু বলেনি যে না এগ্রিমেন্টে সই করা যায় না বা কিছু। তখন কিন্তু টাকা নিয়েছে, টিম করেছে। 1 বছর পরে যখন আবার টাকার ব্যাপার এসে গেছে, তখন স্পোর্টিং রাইটস এর জন্য তখন বলছে যে এই এগ্রিমেন্টে সই করা যায় না। এইটা এইগুলো তো ধোঁয়াশা। এইবার এগুলো ছেড়ে দিলাম। আজকে মুখ্যমন্ত্রী উনি চান বাংলার ফুটবলের জন্য, উনি যথেষ্ট করেছেন, যাই পরিস্থিতি যাই হোক বা বাংলার ফুটবলের দশা যাই হোক, উনি যথেষ্ট করেছেন, উনি করেনও। কিন্তু আমার কথা হচ্ছে, এ তো এরম ব্যাপার দাঁড়াচ্ছে যে আমি একটা অপরাধীকে বারবার সুযোগ করে দিচ্ছি, বারবারই তাকে ক্ষমা করে দিচ্ছি, বারবারই তাকে অপরাধ করার পরেও মজা দিচ্ছি। এটা সেকেন্ড থিং। আর আমি কথাও বলবো, এটা কিন্তু শুধু ইস্টবেঙ্গল ক্লাবের জন্য নয়, বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলের জন্য একটা বাজে মেসেজ তৈরি করছে। যা আজকে দেখুন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু সেম কন্ডিশন, ইস্টবেঙ্গল ক্লাবও কিন্তু তাই হতে চলেছে। দুদিন পরে কিন্তু এই যে ইনভেস্টরের সাথে এভরি ইয়ার একই ঘটনা বারবার রিপিট করছে না, এরপরে কোনো স্পন্সর কোনো কারণেই আসতে চাইবে না। আর স্পন্সর ছাড়া আপনি এই মুহূর্তে আইএসএল এ খেলার স্বপ্ন দেখতে পারেন না।
স্পন্সর ছাড়া Right. আপনি এই মুহূর্তে Right. আইএসএল এ পার্টিসিপেট করার আপনার কোন রকম যতই আপনি আবেগপ্রবণ হন, যতই ভালোবাসুন ইস্টবেঙ্গল ক্লাবকে, স্পন্সর ছাড়া আপনি পার্টিসিপেট করার আপনার ক্ষমতা নেই। এবার তাহলে তো আমাকে স্পন্সরের সঙ্গে Right. টার্ম শিট বলুন, এগ্রিমেন্ট বলুন, ওগুলো সই করার আগে তো ভালো করে বুঝে নিতে হবে যে কি লেখা আছে। এটা আমি বিশ্বাস করি না যে ইস্টবেঙ্গল ক্লাবে অন্তত ওই এগ্রিমেন্ট পড়ার বা বোঝার মতন লোক নেই। এটা তো হতে পারে না। ওখানে যথেষ্ট ইন্টেলিজেন্ট লোকজন আছে, তারা এগ্রিমেন্ট পড়ে বুঝতে পারে না, এটা আমি মানতে পারি না। তা ব্যাপারটা ওয়েস্টের সঙ্গেও ঠিক 1 ইয়ার আফটার, এবং সেটাও একদম লাস্ট পার্টে। হোয়াই আজকে আইএসএল শেষ হয়ে গেছে গত বছর সেই ডিসেম্বর মাসে, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এতদিন ধরে কি করলো? এগ্রিমেন্টটা তো আর ওই জুলাই আগস্ট মাসে হয়নি, বা টার্মশিটটা তো আর জুলাই আগস্ট মাসে হয়নি। মাঝখান থেকে দেখুন এই ব্যাপারগুলো লাস্টে এমন হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছয়। এই ব্যাপারগুলো দেখুন মাঝখানে বেশ কিছু আমার শ্রদ্ধেয় প্রাক্তন ফুটবলাররা অপমানিত হলেন। না মুখ্যমন্ত্রী ওদের সাথে বসতে চাইলেন, না শ্রী সিমেন্ট ওদের সঙ্গে বসতে চাইলেন। এইবার আরো আরেকটি বাজে ঘটনা ঘটে গেল। যেই লোকগুলো দিনের পর দিন নিঃস্বার্থভাবে রোদে, ঝড়ে, জলে, খালি পেটে, ভরা পেটে দিনের পর দিন ওই ক্লাবের সমর্থন করে এবং আনকন্ডিশনাল লাভ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল লাভ। ওরা ক্লাবে আসে কিন্তু কোনো কিছু পেতে নয়। সেই লোকগুলো মার খেলো। এর থেকে দুঃখজনক ঘটনা আর হয় না আমি মনে করি। যে Right. সাপোর্টার আছে আমি অনেক বিষয় অপরাধ কারণ ইস্ট বেঙ্গল চলে গেছে, চলেছিল সৃষ্টির মুখে জোড়াতালি দিয়ে তাদের রেখে। প্রশ্ন হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের কত আছে তারা দীর্ঘদিন থেকে এই ক্লাবকে আজকে তারা ভারত মর্যাদা দিচ্ছে, সংস্কৃতি গড়ে তুলেছে। রাতারাতি টাকা দিচ্ছে বলে সমস্ত রাইটস নিয়ে নিল, ব্যাপার। দীপন কি মনে হয়? দীপনের সঙ্গে আমাদের সংযোগ নেই। আমি এই মুহূর্তে যে প্রশ্নটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবে যারা লালন করলো, ভারত সেরা করলো, গড়ে তুললো, আজকে কেউ টাকা দিচ্ছে তারা কি মনে হয়? জয়ন্তদা, আপনার কথাগুলো খুব কেটে কেটে আসছে, তো তাই ক্লিয়ারলি বুঝতে পারলাম না। আপনি আরেকবার প্লিজ রিপিট করবেন। আমার প্রশ্ন হচ্ছে ইস্ট বেঙ্গলের এই মর্যাদা, ইস্ট বেঙ্গলের এই যে ট্র্যাডিশন, এটা তারা তৈরি করেছে, সেই মর্যাদা শুধুমাত্র এক খোঁজায় চলে যাবে সম্ভব? হ্যাঁ জয়ন্তদা, এটা আপনি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে ইস্টবেঙ্গল ক্লাব, আমি অন্তত যদিও ইস্টবেঙ্গল ক্লাবে আমার কন্ট্রিবিউশন খুব কম, আমি খুবই সামান্য খেলোয়াড়, আমার বুদ্ধি খুবই সাধারণ, কিন্তু এই ব্যাপারটা বুঝতে আমার অসুবিধা হয় না যে ইস্টবেঙ্গল ক্লাবের মতন একটা ঐতিহ্যশালী ক্লাব, যেই ক্লাবে খেলার জন্য আমরা এখনো সম্মান পাই, খেলা ছেড়ে দিয়েছি বাট স্টিল মানুষ আমাদেরকে এখনো শ্রদ্ধা করে, সম্মান করে। তো সেই ক্লাব এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো যদি দিনের পর দিন চলতে থাকে, এটা কিন্তু ক্লাবের ট্র্যাডিশনের সঙ্গে ম্যাচ করে না। এটা কিন্তু ক্লাবের ট্র্যাডিশনের সঙ্গে ম্যাচ করে না। ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালদের কিন্তু এইটা বোঝা উচিত যে ইস্টবেঙ্গল ক্লাবের এই যে ঐতিহ্য, এই যে গরিমা, এটা কিন্তু দিনের পর দিন নট অনলি প্লেয়াররা খেলে করেছে, বহু অফিসিয়াল আছে যাদের নাম এখনো আমরা শ্রদ্ধার সঙ্গে নিই, যেরকম জ্যোতিষ গুহ সাহেব বা পল্টু দাস, হ্যাঁ মহাশয়। তো এরকম ধরনের যারা মনে করুন রিয়েল লাভার ইস্টবেঙ্গল ক্লাবের বা ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন আছে ইস্টবেঙ্গল ক্লাবের আজকে যে গরিমা বলুন, ঐতিহ্য বলুন, তার পেছনে। ইভেন আমি মনে করি ক্লাবের ওই যে মালিগুলো,
তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন আছে ইস্টবেঙ্গল ক্লাব আজকে যে পজিশনে গেছে তার জন্য। কিন্তু আমার মনে হয় এই এখন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে বা এখন যারা চালাচ্ছে ক্লাব, তাদের কিন্তু বারবার এই কথাটাই ভেবে দেখা দরকার যে তারা যা করছে সেটা ক্লাবের ক্লাবের মান সম্মান বলুন, ঐতিহ্য বলুন, সেটাকে কিন্তু খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এর পরিণাম এর কিন্তু আপনাকে কিন্তু এর মূল্য দিতে হবে, আপনাকে এর জন্য কিন্তু রিপেন্ট করতে হবে। আজকে দেখুন মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ পার্টিসিপেট করছে না। ওদের কি পয়সার অভাব আছে, না ওদের স্পন্সরের অভাব আছে? কিন্তু কেউ আসে না, ওরা আই লিগ সেকেন্ড ডিভিশন খেলছে। আমার তো মনে হয় যে কলকাতায় যখন তিনটে জায়ান্ট টিমেরই আইএসএল এ পার্টিসিপেট করা উচিত। কারণ ফুটবলের যে উন্মাদনাটা সেটা কিন্তু আমাদের কলকাতা ফুটবলে ওই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে ঘিরেই। এইবার মোহামেডান খেলতে পারছে না বিকজ অফ তাদের স্পন্সর নেই। এবার কে স্পন্সর করবে বলুন তো? ওই ক্লাবে কে স্পন্সর করবে? স্পন্সর করার জন্য তো আপনাকেও তো উপযুক্ত হতে হবে, আপনাকেও তো ট্রান্সপারেন্টলি সমস্ত কিছু করতে হবে। তো ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসদেরও কিন্তু এই ব্যাপারটা ভাবা দরকার যে দিনের পর দিন যে এই ব্যাপারগুলো চলছে, এরপরে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর মতন হালাত না হয়ে যায়। এরপরে কিন্তু কোনো Right. স্পন্সর, দুবার হলো, কোনো স্পন্সর কিন্তু এগিয়ে আসবে না এরপরে। আর তখন কিন্তু ওই এবং এবারে শেষে আসবে না এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো হয়েছে। আমি কুমারেশের কাছে বর্তমান যে কর্মকর্তা বলছেন তারা সাফল্য ইস্টবেঙ্গল স্কলারশিপ করেছে। 1 বছর হয়েছে মাত্র, গত বছর 1 বছর কেটে গেছে। আমার প্রশ্ন হচ্ছে ইস্টবেঙ্গল স্পন্সর থাকতে পারে, এটা কি স্বার্থের সংজ্ঞা? ইস্টবেঙ্গল ক্লাবে যারা ক্ষমতা কুক্ষিগত এবং সমস্ত ক্ষমতা স্পন্সর, এটাই কি মনে হচ্ছে না? দেখুন জয়ন্তদা, ক্লাব যে সঠিকভাবে, ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন বলুন বা ক্লাব যে সঠিকভাবে চলছে না, এটা তো প্রমাণিত। প্রায় 10-15 বছর ধরে ক্লাবে কোনো ভালো টাইটেল নেই, আই লিগ নেই, আইএসএল ছেড়ে দিন, ও তো কোনো রকমে পার্টিসিপেট করতে পারলে। এখন ইস্টবেঙ্গল ক্লাবের গত 10-15 বছরের যদি রেজাল্ট দেখেন, তাতে স্বাভাবিকভাবে প্রমাণিত যে ওর প্রত্যাশা কোথায় গিয়ে ঠেকেছে, যে আইএসএল এ পার্টিসিপেট করতে পারলেই খুশি হয়ে যাচ্ছে। 6 গোল খাচ্ছে, 3 গোল খাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। আইএসএল এ পার্টিসিপেট করাটাই আমার কাছে বড় হচ্ছে। এবং আমার খারাপ লাগে যে এই মানসিকতা শুধু অফিসিয়াল নয়, এই মানসিকতা ইস্টবেঙ্গল ক্লাবের বহু প্রাক্তন ফুটবলারের, যে ইস্টবেঙ্গল ক্লাব পার্টিসিপেট করছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তা আমার হাসি পায়। আপনি তখন মাঠে যেতেন, ইস্টবেঙ্গল মোহনবাগান মানে কি ফার্স্ট বয় হতে হবে, এটাই আমরা জানতাম, তাই নয় কি জয়ন্তদা? আজকে প্রত্যাশা কোথায় গিয়ে ঠেকেছে বলুন? যে আইএসএল এ পার্টিসিপেট করবো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তাহলে তো ঠিকই আছে, যদি পার্টিসিপেট করাটাই উদ্দেশ্য হবে। পার্টিসিপেশনটাই মূল উদ্দেশ্য। আমি একটা অন্য প্রসঙ্গ করবো, এই প্রসঙ্গটা হচ্ছে বর্তমান কর্মকর্তা তারা দূরদর্শী, ক্লাবের ভালো মন্দ বোঝে, তারা কেন সবকিছু মানে কি স্পন্সরদের আছে করতে আমি জয়ন্তদা, বিজনেসম্যান যে টাকা দিতে এসেছে, আমি এটাই বুঝি, বিজনেসম্যান সে বিজনেস করতে এসেছে, সে কিন্তু বিজনেস ছাড়া কিছু বোঝে না। সে কিন্তু তার প্রফিট দেখবে, সে তার প্রচার দেখবে, সে তার প্রফিট দেখবে, সে তার পাবলিসিটি দেখবে। হ্যাঁ, অতএব তাকে আমি দোষ দেব না। বাট আমি আমার ঘরের লোককেই শাসন করব, বা আমার ঘরের লোককেই রিকোয়েস্ট করব যে আপনারা ট্রান্সপারেন্টলি কাজ করুন। আপনারা পড়ে এগ্রিমেন্ট পড়ে বোঝার মতন লোক ইস্টবেঙ্গল ক্লাবে নেই, এটা আমি বিশ্বাস করি না। শ্রী সিমেন্ট যা করেছে তাদের পার্টে করেছে, আমি ওর ব্যাপারে বলতে যাব না। বিজনেসম্যান অ্যাবসলিউটলি ওর ব্যাপারটা দেখবে, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু আপনাকেও তো বুঝে নিতে হবে যে আপনি টাকা নিচ্ছেন কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে বেস করে, সেগুলো তো আপনাকেও পড়ে দেখে নিয়ে বুঝে সই করা উচিত ছিল, তাই না? এইবার ক্লাবের ব্যাপারটা দেখুন, ক্লাব
এই ঘটনাগুলো শুধু যে এইবার হলো, আর এইবারই যে শুধু মুখ্যমন্ত্রী আমাদের বাঁচালেন তা নয়, গতবারও উনি স্পন্সর এনে দিয়েছিলেন এবং উনি শেষ মুহূর্তে আবার শ্রী সিমেন্টকেও ধরে এনে দিলেন। তো প্রত্যেকবারই ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, ওই মনে করুন আপনার ছেলে স্কুলে প্রত্যেক বছর ফেল করছে আর আপনি তারপরে গিয়ে রিকোয়েস্ট করছেন, তারপরে সে পাস করছে, তারপরে সে ক্লাসে প্রমোট করছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। এবং যার জন্যে ওরা ওই কনসেন্ট্রেট করতে পারছে না যে ভালো টিম করব অথবা আইএসএল এ বেটার রেজাল্ট করব, এই ব্যাপারটাই মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তাই ইস্টবেঙ্গল ক্লাবের মতন ক্লাব যদি ভাবে যে আইএসএল এ পার্টিসিপেট করাটাই আমার কাছে মুখ্য, তাহলে তো দুঃখজনক, তাহলে তো এটা বেদনা, ভীষণ যন্ত্রণাদায়ক। কুমারের সঠিক কথা বলেছেন। কুমারের সাথে খেলতো ইস্টবেঙ্গল ক্লাব মাঠে নামতো জেতার জন্য, পার্টিসিপেট করার জন্য কোনোদিন খেলতে হয়। ব্যারন পিয়ারটা বলেছেন যে আত্মবাক্য মোহনবাগান তারা যে প্রতিযোগিতায় নেমেছে এখন আইএসএল এ যোগদান করতে। কিন্তু আমার যে প্রশ্নটা আসছে, কোয়েশ্চেন, কি এমন স্বার্থ, কি এমন মধু ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা এই ভোটিং রাইট থেকে আরম্ভ করে ক্লাবে প্রবেশাধিকার এবং বিষয়গুলো বিচারগুলো কারণ আমরা জানি যারা টাকা দেয় চাইবে কোন সূত্রে আঘাত করতে তারা চাইবে না। জয়ন্তদা খুব ডিস্টার্ব করছে, আপনার কথাগুলো ভীষণ কেটে কেটে আসছে, আমি আসল জায়গাটাই শুনতে পেলাম না, আরেকবার বলুন আপনি। কোন স্বার্থে আঘাত তাদের, যে কারণে তারা, কোন মধু আছে যে কারণে থেকে আরম্ভ করে ক্লাবে এগুলো হচ্ছে না। হ্যাঁ দেখুন, এই অফিসিয়ালরা যে এত বছর ধরে ক্লাবটার সাকসেস নেই, তারপরে এই ধরনের যে পরিস্থিতি বা সাপোর্টার্সরা এসে বিদ্রোহ করছে, ব্যঙ্গ করছে, গালিগালাজ করছে, তো তারপরেও যখন এরা ক্ষমতায় থেকে যেতে চাইছে, তো এই ব্যাপারটা তো দিনের আলোর মতনই পরিষ্কার যে ক্লাবে নিশ্চয়ই কিছু ব্যক্তি স্বার্থ বলুন বা কিছু ভেস্টেড ইন্টারেস্ট বলুন, এই ব্যাপারগুলো তো আছেই, প্রচার আছেই, টাকা পয়সার ব্যাপার আছেই। এইবার আমার খুব খারাপ লাগে যে আমি আইএসএল খেলবো, একদিকে আমার ইচ্ছা, আমি ভালো টিম চ্যাম্পিয়ন হতে চাইবো, সেটাও আমার ইচ্ছা, কিন্তু আমি এই যে একটা আইএসএল এ পার্টিসিপেট করার জন্য স্পন্সর বলুন, ইনভেস্টর বলুন, সে তো আর 1-2 টাকা দিচ্ছে না, সে তো কোটি কোটি টাকা দিচ্ছে। তো এই ব্যাপারগুলো যদি ট্রান্সপারেন্টলি না ট্রানজাকশন করা যায়, এই ব্যাপারগুলো যদি ট্রান্সপারেন্টলি খরচ না করা যায়, বা টাকা পয়সার ব্যাপারটা যদি ট্রান্সপারেন্সি না থাকে, তাহলে সেকেন্ড টাইম কোনো ইনভেস্টর আপনার সঙ্গে ঘর করতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। তা আমি দীপনকে একটা প্রশ্ন, স্পন্সর ছাড়া কারণ কোটি কোটি টাকা হচ্ছে অধিকার চায়। জয়ন্তদা আমি না শুনতে পেলাম না, আরেকবার একটু বলবে, তোমার কথাটা কেটে গেল পুরো। জয়ন্তদা আপনার এটা একটু ডিস্টার্ব করছে। না কোনো শুনতে পাচ্ছি না। ক্লাবের শোনা যাচ্ছে? দীপন, আমার প্রশ্ন, ক্লাবে হ্যাঁ জয়ন্তদা শোনা যাচ্ছে এবার। কোন ভেস্টেড ইন্টারেস্টের জন্য, কিন্তু যারা ক্লাবে ইন্টারেস্ট তাদের কি স্বার্থ?
জয়ন্তদা আমার মনে শুনতে হচ্ছে পাচ্ছি না সাউন্ড কথাটা না অডিওর কোনো প্রবলেম হচ্ছে, আমরা কারোর কথাই ঠিক শুনতে পাচ্ছি না, কারোর কথা ঠিক শুনতে পাচ্ছেন না। একবার প্রশ্নটা রাখছি দিদি, সেটা হচ্ছে বেঙ্গল ক্লাবে কি মধু আছে কোনো রাইট ছাড়তে চাইছে? প্রশ্নটা রাখছি দিদি, সেটা হচ্ছে বেঙ্গল ক্লাবে কি মধু আছে কোনো রাইট ছাড়তে চাইছে? প্রশ্নটা রাখছি দিদি, আমার মনে হচ্ছে আজকে অডিও প্রবলেম হচ্ছে এবং এই প্রবলেমের জন্য আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারছি না। আমি পিছিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী করবো আমরা নেটের প্রচন্ড প্রবলেম রয়েছে, তার জন্য পারে কারণে হয়েছে, কিন্তু আমি দুজনের কাছে ক্ষমা প্রার্থী, অসংখ্য দর্শকের কাছে ক্ষমা প্রার্থী। অনুষ্ঠান আমাদের কাছে করে দিতে হলো। ধন্যবাদ।